গাজা কেমন আছে? 2018 সালের একটি সাক্ষাৎকারে ইয়াহিয়া সিনওয়ার বলেছিলেন, যখন আমাদের রক্ত ঝরে তখনই আমরা কেবল শিরোনামে আসি। তো আজকে গাজার পরিস্থিতি কি? আজকে এক জায়গায় রাফার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিরা তীব্র খাদ্য সংকটের মুখে এক জায়গায় এসে ত্রাণ নেয়ার জন্য জড়ো হয়েছিলেন। সেখানে এটা মূলত যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ত্রাণ সংস্থা মূলত ত্রাণগুলো দিচ্ছে। তো সেই জায়গায় ফিলিস্তিনিরা জড়ো হয়েছিলেন খাদ্য নেওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য। সেখানে ইসরায়েলিরা গুলি চালিয়েছে। সেখানে 31 জন নিহত হয়েছেন, 200 জন আহত হয়েছেন। আরেকটি জায়গা নেতজারিম করিডোরে একইভাবে গাজাবাসীরা খাদ্য সংগ্রহের জন্য ত্রাণের ওই সাইটে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং সেখানে ইসরায়েলিরা গুলি চালিয়েছে এবং সেখানে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। তো দীর্ঘদিন ত্রাণের ট্রাক প্রবেশ বন্ধ ছিল এবং ইসরায়েলিরা মূলত ত্রাণ প্রবেশ করতে দিচ্ছিল না। গাজায় তীব্র খাদ্য সংকট ছড়িয়ে পড়েছিল। এমতাবস্থায় আন্তর্জাতিকভাবে ইসরায়েলের উপর চাপ আসছিল এবং এই চাপগুলো আসলে অনেকটা পারফরমেটিভ চাপ, অর্থাৎ চাপটা হচ্ছে অনেকটা দেখানোর জন্য। চাপটা যদি সত্যিকার অর্থেই দেওয়া হতো তাহলে হয়তো বা ইসরায়েলিরা আরেকটু এই বিষয়গুলোতে আরেকটু কোঅপারেট করতো। কিন্তু যাই হোক, তো এই চাপের ফলেই ইসরায়েলিরা কিছু ত্রাণ প্রবেশ করতে দেয়। যেখানে দরকার ছিল 500 ট্রাক প্রবেশ করা, সেখানে তারা 100 ট্রাকের অনুমোদন দেয়। এভাবে অল্প মাত্রায় খাদ্য এবং ত্রাণ সহায়তা গাজার মধ্যে প্রবেশ করে এবং সেখান থেকেও ত্রাণ সঠিক জায়গায় পৌঁছতে অনেক দেরি হয়। অনেক শিশু হতাহতের অবস্থা দাঁড়ায় এবং জাতিসংঘেরই প্রতিনিধি বলেছিলেন যে যদি সঠিক সময়ে আমরা খাদ্য পৌঁছাতে না পারি, কয়েকদিন আগের ঘটনা, তাহলে 12,000-এর অধিক শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। যাই হোক, এখন ত্রাণ কেন্দ্রগুলোতে ত্রাণ পৌঁছছে এবং এই পরিস্থিতিতে শুধু মানুষ তীব্র খাদ্য সংকটের মুখে ত্রাণ নেয়ার জায়গায় যাচ্ছে এবং সেখানে ইসরায়েলিরা বেসিক্যালি গুলি করে করে মানুষকে মারছে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি দেখলে বোঝা যায় যে সেখানে গাজায় কোনো যুদ্ধ হচ্ছে না, এখানে একটি নিধনযজ্ঞ চলছে, এখানে একটি গণহত্যা চলছে। যুদ্ধের মধ্যে কি হয়? আমরা দেখি যে একটা প্যারালাল থাকে। যুদ্ধের মধ্যে দুইটা পক্ষ থাকে এবং দুইটা পক্ষের মধ্যে এক ধরনের মারামারি হয়, এক ধরনের লড়াই হয়। কিন্তু এখানে আসলে ফিলিস্তিনিরা লড়াই করছেন, কিন্তু তার মানে এমন না যে এখানে একটা প্যারালাল আছে, দুইটা এমন পক্ষ যেন অনেকটা সমান, এরকম নয়। এখানে কোনো প্যারালাল নেই। একটা প্রতিষ্ঠিত পরমাণু শক্তিধর রাষ্ট্রীয় বাহিনী একটি প্রায় নিরস্ত্র, প্রায় কিছুই নেই এমন একটা জাতির উপর ঝাঁপিয়ে পড়েছে এবং পুরো পৃথিবী মূলত গাজার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। পুরো পৃথিবী বলতে আমি বলছি না যে পুরো পৃথিবীর জনগণ, পুরো পৃথিবীর যে শক্তি আছে, যে রাষ্ট্রগুলো আছে, ইভেন আরব রাষ্ট্রগুলো পর্যন্ত, সেখানে যথেষ্ট পরিমাণ গাজাবাসীদের আহ্বানে সাড়া দেওয়ার মতো তেমন কেউ নেই। এই পরিস্থিতিতে ইসরায়েল আসলে মোটামুটি একটি গণহত্যা চালাচ্ছে এবং আমরা সবাই, সারা দুনিয়াবাসী এই গণহত্যাটা দেখছি এবং মূলত অনেক সময় আমরা যা করতে পারি তাও করছি না এবং যাদের করার মতো কিছু আছেও তারা উল্লেখ করার মতো কিছুই করছে না, বরং ইসরায়েলের সাথে তারা আস্তে আস্তে তাদের সম্পর্ক নর্মালাইজ করতে যাচ্ছে এবং এই যে নর্মালাইজেশনের কথাবার্তা, একদিকে গণহত্যা চলছে, আরেকদিকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার আলাপ চলছে। এমত অবস্থায় আমাদের কিন্তু বোঝা দরকার যে ইসরায়েলের আসলে মোটিভেশনটা কি। ইসরায়েল যখন প্রতিষ্ঠা হয়েছে, সে এখানে এসেছে
ফিলিস্তিনে যারা অধিবাসী আছেন তাদেরকে উচ্ছেদ করে সেখানে তার পূর্ণ দখলদারিত্ব প্রতিষ্ঠা করা, সেখানে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং সেখানে আর কোনো জাতি থাকতে পারবে না, যদি থাকে তাহলে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস সিটিজেনের মতো থাকবে। এবং সেটাই হয়ে আসছে 1948-এর পর থেকে। 1948-এ 7 লক্ষ ফিলিস্তিনিকে গণহত্যার মুখে বহিষ্কার করা হয়, এবং 1967-তে আবার একটা চাপিয়ে দেওয়া যুদ্ধে ফিলিস্তিনিদের আরো একটা বড় সংখ্যক, কয়েক লক্ষ ফিলিস্তিনিকে আবারও নির্বাসন দেওয়া হয়। এবং এই দুইটা সময়ই, অর্থাৎ 48 এবং 67 দুইটা বৃহৎ বিপর্যয়ের পরিস্থিতিতে ফিলিস্তিনিরা দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন, এবং একটা বড় অংশ সেই দুইটা বড় বিপর্যয়ের সময় গাজায় এসে আশ্রয় নিয়েছিলেন। অর্থাৎ তারা অলরেডি দুইবার বিভিন্ন জায়গা থেকে, তাদের বাড়ি থেকে উচ্ছেদ হয়ে গাজায় অলরেডি তারা শরণার্থী হিসেবে বাস করছেন। সেই জায়গায় ইসরায়েল তাদের দখলদারিত্ব শুরু করে, এবং সেখানে 2008 সালে তারা 6 সালে যখন তারা গাজা ত্যাগ করে, তখন তারা মোটামুটি গাজা থেকে বের হয়েই তারা 2006 আমরা জানি হামাস ফিলিস্তিনের অভ্যন্তরীণ নির্বাচনে জয়ী হয়েছিল, এবং এরপরে ইন্টারন্যাশনাল যে কমিউনিটি, তথাকথিত কমিউনিটি আছে, এবং ইসরায়েল নির্বাচন মেনে নেয়নি বেসিক্যালি। তো এই নির্বাচন মেনে না নিয়ে তারা কি করে, তারা হচ্ছে গাজার উপর অবরোধ দেয়, গাজায় ব্লকেট দেয়, এবং সবকিছু খাদ্য, পানীয়, ওষুধ সবকিছুর প্রবেশে বাধা সৃষ্টি করে, বিদ্যুৎ এবং একেবারে জীবনের অপরিহার্য উপাদানগুলো যাতে গাজাবাসীরা না পায় সেই রকম সব ব্যবস্থা করে, এবং গাজার চতুর্পাশে তারা বেড়া দিয়ে দেয় যাতে গাজাবাসীরা অবাধে চলাচল করতে না পারে, গাজা থেকে বেরোতে এবং প্রবেশ করতে না পারে। তো বেসিক্যালি তারা এখানে এমন একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে তারা এতদিন ছিলেন। তো এই জায়গায় ইসরায়েলের প্রাইমারি মোটিভেশন হচ্ছে, যেভাবে 48 এবং 67 যুদ্ধে যেভাবে একটা বড় সংখ্যক ফিলিস্তিনিদের বের করে দেওয়া হয়েছিল ফিলিস্তিনের মাটি থেকে, একইভাবে পশ্চিম তীর এবং গাজায় অবশিষ্ট যে সকল ফিলিস্তিনি আছেন তাদেরকেও বের করে দেওয়া। এবং একটা জায়গায় বিভিন্ন জরিপে উঠে এসছে যে 40% ইসরায়েলি বিশ্বাস করেন বা তারা চান যে ইসরায়েল রাষ্ট্রের উচিত গাজাবাসী এবং পশ্চিম তীর অর্থাৎ ফিলিস্তিনিদের এমন আচরণ করা যাতে ফিলিস্তিনিরা এখানে বের হয়ে যেতে বাধ্য হয়। সো তারা এটাকে বলে যে দে শুড বি এনকারেজ টু লিভ, অর্থাৎ তারা এমন পরিস্থিতি তৈরি করা যাতে তারা উৎসাহিত হয় গাজা ত্যাগ করার জন্য, ফিলিস্তিনের ভূমি ত্যাগ করার জন্য। তো সকলভাবে সর্বতোভাবে এই চেষ্টা করা হচ্ছে যাতে গাজাবাসীকে হয় ধ্বংস করে ফেলা অথবা তাদেরকে গাজা থেকে উচ্ছেদ করা। এবং সেটা আমাদের সকলের সামনেই হচ্ছে। সব ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইন্টারন্যাশনাল ল এগুলো থাকা সত্ত্বেও, এই ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থা থাকার পরেও, এবং সারা দুনিয়া মানবাধিকার প্রতিষ্ঠার জন্য গড়ে ওঠা বিভিন্ন রাষ্ট্র এবং তাদের সমন্বয়ে গড়ে ওঠা সংস্থাগুলো থাকা সত্ত্বেও এটা হচ্ছে। অর্থাৎ আমাদের একটা প্রবাদ আছে না, যে জোর যার মুল্লুক তার। দুনিয়া মূলত এই আইনেই চলছে, এবং মজলুমের আসলে প্রতিরোধ ছাড়া আর করার কিছুই নেই।